নমস্কার 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 বন্ধুরা, এটা কি চাকা, এটা দিয়ে কি হবে নৃত্য, কারণ আজ পড়াবো বৃত্ত। চল, মজাই আলাদা। আজকে ক্লাস 9-এর বৃত্ত পড়াতে চলেছি। হাই এভরিওয়ান, আমি তোমাদের আমিনুস স্যার। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বৃত্ত, ক্লাস 9-এর বৃত্তের পরিধি। এই চ্যাপ্টারটি আজকে আমি যা যা পড়াতে চলেছি, কথা দিচ্ছি তোমাদের সেকেন্ড সামেটিভে তোমার প্রত্যেকে আগুন লাগিয়ে আসবে। প্রতিটা কোশ্চেন, আজকের করানো প্রতিটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে ছেপে দেবে, এটুকু আশা রাখি। একদম তোমরা যদি আজকের ক্লাসটি আগুন জ্বালিয়ে দিতে পারো, তাহলে পরীক্ষাতেও আগুন জ্বালাবে, এটুকু কনফার্ম। সো আর দেরি করব না, লেটস স্টার্ট। আমরা শুরু করে দিই। আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়াবো সেই চ্যাপ্টারটির নাম বৃত্তের পরিধি। তো চলো, বৃত্তের পরিধির আমরা আজকে কি কি করব, আমরা এই চ্যাপ্টারের কনসেপ্ট অর্থাৎ ইম্পর্টেন্ট যে কনসেপ্টগুলো আছে সেগুলো করব। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কনসেপ্টের পাশাপাশি সাজেস্টিভ কোশ্চেন করব, এবং সাজেস্টিভ কোশ্চেনের পাশাপাশি আমরা কি করব, এই চ্যাপ্টার থেকে সলিউশন করব। অর্থাৎ আমরা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সাজেস্টিভ কোশ্চেন এবং সলিউশন এই তিনটে এই চ্যাপ্টার থেকে করতে চলেছি। সো আর দেরি না করে লেটস স্টার্ট, শুরু করে দিই আমরা আজকের ক্লাস। সর্বপ্রথম তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে, তোমাদের ক্লাস 9-এর আমার ম্যাথামেটিক্স ক্লাস ছাড়া আরও দুটো করে ক্লাস তোমাদের আসছে, একটা ইংলিশ এবং একটা লাইফ সায়েন্স। ইংলিশ ক্লাস সোমবার করে তোমাদের থাকে। কে নেয়? তোমাদের সোমবার করে ইংলিশ ক্লাস নেন তোমাদের শোভান স্যার। আর তোমাদের ওয়েডনেসডে বুধবার করে তোমাদের থাকছে হচ্ছে লাইফ সায়েন্সের ক্লাস। তোমাদের লাইফ সায়েন্সের ক্লাস কে নেন? লাইফ সায়েন্সের ক্লাস নেন তোমাদের বর্ণালী ম্যাম। এবং থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার করে তোমাদের থাকছে ম্যাথামেটিক্স। আর ম্যাথামেটিক্সের ক্লাস কে নিচ্ছে? কে নিচ্ছে? ওয়ান অ্যান্ড অনলি তোমাদের প্রিয় আমিনুস স্যার, অর্থাৎ আমি। ঠিক আছে, তো চলো, প্রিয় কি অপ্রিয় জানি না, কিন্তু আমি ক্লাস নিচ্ছি। তোমরা কমেন্টে লিখে জানিও প্রিয় কি অপ্রিয়। আজকের ক্লাসটি যারা যারা দেখবে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, হাত জোর করে, যে ক্লাসটিকে প্লিজ তোমরা তোমাদের বন্ধুদের সাথে, ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের সাথে, তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে নেবে। এবং অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে একটা অন্তত লাভ দিয়ে যেও, একটা অন্তত লাভ কমেন্ট সেকশনে ছেড়ে যেও। ঠিক আছে, চালিয়ে জি আগে বাড়তে হে। তাহলে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, এই চ্যাপ্টারটি আমাদের অলরেডি ডান। 9 তারিখে এই চ্যাপ্টারটির ক্লাস তোমরা পেয়ে গেছো, SOE 910 ভিজিট করে দেখে নেবে। আজকে তোমাদের বৃত্তের পরিধি হচ্ছে, এরপর মাত্র 3টে চ্যাপ্টার বাকি থাকবে সেকেন্ড সামেটিভের, রৈখিক সহসমীকরণ, লাভ ক্ষতি এবং জ্যামিতি। পরপর 3টে ক্লাসে সেই 3টে চলে আসছে, অর্থাৎ লাস্ট 6 তারিখ আগস্ট মাসে তোমাদের জ্যামিতি করিয়ে ইতি গজ, অর্থাৎ পুরোপুরি একেবারে তোমরা সেকেন্ড সামেটিভের জন্য সাজো, এরকম রবে পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো। বৃত্তের আজকে আমরা কি কি পড়তে চলেছি। বৃত্তের পরিধি বলতে কি বুঝি, ব্যাসার্ধ আর ব্যাসের মধ্যে কি সম্পর্ক আছে, পরিধির সমস্ত সূত্র বলি, এবং কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ আমাদের কি কি কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট এবং তার অ্যান্সারগুলো, অর্থাৎ বৃত্তের পরিধি থেকে কোশ্চেন এবং তার ইম্পর্টেন্ট অ্যান্সার। আচ্ছা, বৃত্ত আমরা শুরুতে এই যে চাকাটা নিয়ে আসলাম, এই চাকাটা কি? এই চাকাটা একটা বৃত্তের উদাহরণ। কিসের উদাহরণ? বৃত্ত। দেখো এখানে কটা বৃত্ত আছে স্যার? এই যে একটা বড় বৃত্ত আছে স্যার, এটাও কিন্তু একটা বৃত্ত। এই যে চাকার উপরে যে এই প্লাস্টিকের জায়গাটা আছে, এটাও একটা বৃত্ত। তাহলে এটা ছোট, আর এই চাকাটা পুরোটা একটা বড় বৃত্ত। তাহলে স্যার এখানে দুটো বৃত্ত আমরা আপাতত দেখতে পেলাম। স্যার আর কোথায় বৃত্ত দেখতে পাচ্ছি? স্যার আর কোথায় বৃত্ত দেখতে পাচ্ছি? অনেক জায়গায় আমরা বৃত্ত দেখতে পাচ্ছি। এই ধরো একটা কাপ, বুবাই স্যার চা খেয়ে গেছে, এরকম করলে এই যে পোর্শনটা কি, এটা একটা বৃত্ত। স্যার আর কোথায় বৃত্ত দেখতে পাচ্ছি? স্যার এই যে জলের বোতল, এই জলের বোতলের এই যে পোর্শনটা, এই পোর্শনটা কি স্যার? একটা বৃত্ত। স্যার আর কোথায় বৃত্ত দেখতে পাচ্ছি? আরে জীবনে বৃত্ত দেখা নৃত্য করতে করতে দেখতে পারি। এই যে তোমাদের কি এটা, গুড নাইট, গুড মর্নিং এখন, তবে গুড নাইটের এই যে গোলাকার অংশ, বৃত্ত। স্যার আর কোথায় বৃত্ত দেখতে পাচ্ছি? আমার আশেপাশে স্যার, আপনার আশেপাশে স্যার, তোরাও বাড়িতে কোথায় কোথায় বৃত্ত দেখতে পাচ্ছিস একটু কমেন্টে লিখে জানাস। এই ফ্যান চলছে না, তাহলে এখানে বৃত্ত দেখতে পাচ্ছিস, এই যে এটা কি বৃত্ত। তাহলে বৃত্ত আমরা সব জায়গায় নৃত্য করে করে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি না? আরও আমাদের এই ঘরের মধ্যে কত জায়গা বৃত্ত আছে। আচ্ছা যাই হোক, ঘড়ি বৃত্ত নামিয়ে আনবো, থাক। আচ্ছা তাহলে তোরা
তোদের বাস্তবিক জগতে কোথায় কোথায় বৃত্ত দেখতে পাচ্ছিস? স্যার পিৎজা, মুখে স্বাদ এসে গেল, সুইগিতে অর্ডার করব চলো। পিৎজা কি? বৃত্ত। স্যার টায়ার কি? বৃত্ত। স্যার ক্লক কি? বৃত্ত। স্যার ক্যাসেট, এ তো বহু যুগ আগের কথা, আগেকার যুগে ক্যাসেটে গান হতো আমাদের ছোটবেলায় তখন। এখন তো আর সেসব কিছু নাই, এখন তো আমরা পাই যা চাই। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা বৃত্ত। তাহলে বৃত্ত তো প্রচুর, মানে পৃথিবীতে এই আমাদের আশেপাশে এত বৃত্ত যে বৃত্তের শেষ নেই, তাই না? নৃত্য করতে করতে আমরা নৃত্যাকারে বৃত্ত দেখতেও পারি। তাহলে বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ, প্রথমেই আমাদের যেটা আসছে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ। তাহলে একটি বৃত্ত আমরা এঁকে ফেলি। ইয়েস স্যার, এঁকে ফেললাম। এইবার এই বৃত্তের কেন্দ্রটা কি? স্যার এই বৃত্তের একেবারে মানে এমন একটা বিন্দু, ধরো একটি বৃত্ত কাকে বলে? একটি স্থির বিন্দু। বৃত্ত কাকে বলে ভালো করে বোঝো, একটি স্থির বিন্দু। এই স্থির বিন্দুকে কেন্দ্র করে একটি গতিশীল বিন্দু, স্থির বিন্দুকে কেন্দ্র করে যদি সমদূরত্ব বজায় রেখে গতিশীল হয়, সমদূরত্ব বজায় রেখে গতিশীল হয়। একটি স্থির বিন্দু আছে, একটি গতিশীল বিন্দু একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে যদি সমদূরত্ব বজায় রেখে গতিশীল হয়, তাহলে কি বলবো? সমদূরত্ব বজায় রেখে গতিশীল হলে তাহলে আমরা তাকে বলবো বৃত্ত। তাহলে আমরা তাকে কি বলবো? তাহলে আমরা তাকে বলবো বৃত্ত। হ্যাঁ কি না? একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে একটি গতিশীল বিন্দু যদি সমদূরত্ব বজায় রেখে গতিশীল হয়, তাহলে এই যে গতিশীল বিন্দুর সঞ্চার পথ মানে যে পথে গতিশীল বিন্দুটা অতিক্রম করছে, তাহলে এই যে গতিশীল বিন্দুর সঞ্চার পথটা তোমরা পেলে, এই পথটাই কি বলবো? এই পথটাকে কি বলবো? এই পথটাকে বলবো বৃত্ত। তাহলে একটি স্থির বিন্দু, একটি গতিশীল বিন্দু, একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে একটি গতিশীল বিন্দু যদি সমদূরত্ব বজায় রেখে গতিশীল হয়, তাহলে এই যে গতিশীল বিন্দুর সঞ্চার পথ, তাকে আমরা কি বলবো? তাকে বৃত্ত বলবো। কি বলবো তাকে? বৃত্ত বলবো। ক্লিয়ার? চল, তাহলে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ আমরা কি বুঝবো? এই যে বৃত্ত, ওটা কি? ওটা হলো বৃত্তের কেন্দ্র। স্যার বৃত্তের উপরে এই যে চলমান বিন্দু, এটা ধরে নিচ্ছি এ। স্যার তাহলে এটা কি? চলমান বিন্দু। তাহলে এই ও অর্থাৎ বৃত্তের কেন্দ্র এবং এই এ এর মধ্যে যে দূরত্ব, ওএ দূরত্ব, এই ওএ দূরত্বটাকে কি বলবো? এই ওএ দূরত্বটাকে বলবো বৃত্তের ব্যাসার্ধ। ওএ দূরত্বটাকে কি বলবো? বৃত্তের ব্যাসার্ধ। আর ওটাকে কি বলবো? ওটাকে বলবো বৃত্তের কেন্দ্র। তাহলে ওটাকে কি বলবো? ওটাকে বলবো বৃত্তের কেন্দ্র। আর ওএটাকে কি বলবো? ওএটাকে বলবো বৃত্তের ব্যাসার্ধ। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে বুঝেছো কিনা একটু জানিয়ে দাও। বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ, এইটা নিয়ে আর কোনো ডাউট আছে? হ্যাঁ, বৃত্ত কাকে বলে? বৃত্ত কাকে বলে? নৃত্য করতে করতে আমরা বৃত্ত পড়ছি। বৃত্ত কাকে বলে? হ্যাঁ, একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে একটি, দেখো বৃত্তের দিকে, ছবিটার দিকে তাকাও এবং বোঝো, একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে একটি গতিশীল বিন্দু যদি আমরা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে না কনসেপ্ট যদি বুঝতে পারি ভাই, তাহলে কে আমাদের অঙ্ক করা থেকে বাঁচায়? একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে একটি গতিশীল বিন্দু যদি সমদূরত্ব বজায় রেখে গতিশীল হয়, তবে কি হবে? গতিশীল বিন্দুর সঞ্চার পথকে, গতিশীল বিন্দুর কাকে? সঞ্চার পথকে কি বলবো? বৃত্ত। একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে একটি গতিশীল বিন্দু যদি সমদূরত্ব বজায় রেখে গতিশীল হয়, তাহলে গতিশীল বিন্দুর যে সঞ্চার পথ, যে পথে অতিক্রম করছে, সেটাকেই আমরা বলছি বৃত্ত। বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ আশা করি তোমাদের বোঝা গেছে। হ্যাঁ কি না? ইয়েস অর নো কমেন্ট সেকশনে একবার জানিয়ে দাও দেখি। এটুকু নিয়ে কারো কোনো ডাউট নেই এবং আশা করি ডাউট থাকার কথাও নয়। নেক্সট আমরা চলে আসবো বৃত্তের পরিধি।
তাহলে বৃত্তের পরিধি বলতে কি বুঝি? এই যে গতিশীল বিন্দুর সঞ্চার পথ, এই যে পথে সঞ্চারিত হলো, এই গোটা পথটাই কি? এই গোটা পথটাই বৃত্তের পরিধি। গোটা পথটাই কি? গোটা পথটাই বৃত্তের পরিধি। তাহলে এই বৃত্ত এর কেন্দ্র যদি ও হয়, এই বৃত্তের কেন্দ্র যদি ও হয় এবং এই বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ যদি ও এ হয়, এই যে বৃত্তটা আছে এই বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধটা ও এ। তাহলে বৃত্তের পরিধি আমরা কাকে বলবো? যে কেন্দ্রটা, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবং ব্যাসার্ধটা, এই বৃত্তের উপরে একটা বিন্দু হচ্ছে এ, তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে? ব্যাসার্ধ ও এ। তাহলে বৃত্তের পরিধি বলতে আমরা কি বুঝবো? এই বৃত্তের পরিধি বলতে আমরা বুঝবো যে এই পুরো যে অঞ্চলটা জুড়ে গতিশীল বিন্দুটা সঞ্চারিত হয়েছে সেটাই। তার মানে বেসিক্যালি এই যে দূরত্বটা, এটা ব্যাসার্ধটাকে আমরা আর ধরে নিলে, ব্যাসার্ধটাকে আমরা আর ধরে নিলে টোটাল অ্যাঙ্গেল কত? টোটাল অ্যাঙ্গেল কত? এই পর্যন্ত পাই, তাহলে বাকিটা আরো পাই, তাহলে 2 পাই। তাহলে বৃত্তের পরিধির সূত্র হয়ে গেল, বৃত্তের পরিধি ইকুয়াল টু কত হবে? ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 পাই আর। এত কি একক। মনে রাখবে বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার। আর বৃত্তের পরিধি কি হয়? বৃত্তের পরিধি হয় 2 পাই আর। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ব্যাস কত হবে? ব্যাস ইকুয়াল টু 2 আর। ধরি ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর। এবার একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সেই বৃত্তের ব্যাস কত হবে রে বাবু? ব্যাসার্ধ আর হলে ব্যাস হয়ে যাবে, বৃত্তের ব্যাস হয়ে যাবে 2 আর। তাহলে ব্যাসার্ধ যদি বৃত্তের আর হয় তাহলে বৃত্তের ব্যাস হয়ে যাবে 2 আর এবং বৃত্তের পরিধি হয়ে যাবে 2 পাই আর। ঠিক আছে? মনে রেখো যে এই বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি যুক্ত করি তাহলে এগুলো কি পাচ্ছি? একটা বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমরা যদি যুক্ত করি তাহলে এগুলো কি পাচ্ছি? এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি আমরা যুক্ত করি তাহলে আমরা যেগুলো পাচ্ছি সেগুলোকে বলা হয় কর্ড। কি বলা হয়? কর্ড। CHORD, কর্ড বা জ্যা, বাংলাতে বলা হয় জ্যা। তাহলে একটা বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যুক্ত করলে বৃত্তের কর্ড বা জ্যা পাই। এইবার তাহলে এই ব্যাস যেটা পাচ্ছি এটা কি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যুক্ত? তাহলে এটাও তো জ্যা, কিন্তু এই ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। অর্থাৎ বৃত্তের যতগুলো জ্যা টানা যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যুক্ত করে সবচেয়ে বড় হচ্ছে ব্যাস, সবচেয়ে বড় হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা, ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। তার কারণ এই বৃত্তটা দেখো না, এই অংশটাই তো সবচেয়ে লেন্দি অংশ। চল, অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত আধো আধো চাঁতে জানি বলো। এইটা কি? অর্ধবৃত্ত। তাহলে এই অর্ধবৃত্তের ক্ষেত্রে আমরা এটা কি পাচ্ছি? ব্যাসার্ধ বা আর। অর্ধবৃত্তের ক্ষেত্রে আমরা অর্ধবৃত্ত, যদি পুরো বৃত্তটা হতো তাহলে কেমন হতো? সরি, ভুল করেছি। অর্ধবৃত্ত এমন নয়, আমি ভিতরটা গোলকে, অর্ধ গোলক এঁকে ফেলেছিলাম। অর্ধবৃত্ত কেমন? এই এই হচ্ছে অর্ধবৃত্ত। জাস্ট একটা বৃত্তাকার অংশকে আমি মাঝখান থেকে সেট করে দিলাম, তাহলে এটা অর্ধবৃত্ত। এবার পুরো বৃত্তটা কেমন? পুরো বৃত্তটা ছিল এমন, তাহলে অর্ধবৃত্ত হচ্ছে এর অর্ধেক। তাহলে এর অর্ধেক যদি অর্ধবৃত্ত হয়, এর অর্ধেক যদি অর্ধবৃত্ত হয় তাহলে অর্ধবৃত্তের পরিধি কি হবে? পরিধি কি হবে? বলো 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 সবে। অর্ধবৃত্তের পরিধি কত হবে? পুরোটা 2 পাই আর। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত? 2 পাই আর বাই 2 প্লাস এখান থেকে এটা কি? বৃত্তের ব্যাস না? তাহলে ব্যাস মানে 2 আর। তাহলে কত পেয়ে যাচ্ছি? 2 কেটে যাচ্ছে, পাই আর প্লাস 2 আর। তাহলে আর কমন নিলে, আর কমন নিলে কত হয়ে যাচ্ছে? পাই প্লাস 2। এত কি? এত একক। তাহলে বৃত্তের পরিধি কত একক পেলাম? বৃত্তের পরিধি পাই প্লাস 2 ইন্টু আর একক, বা আর ইন্টু পাই প্লাস 2 একক। ক্লিয়ার? তাহলে এটা কি পেলাম? অর্ধবৃত্তের পরিধি। কি পেলাম? এটা
অর্ধবৃত্তের পরিধি। চল, অর্ধবৃত্তের পরিধি আমরা পেয়ে গেলাম। अभी ना जाओ छोड़कर ये दिल अभी जाना, अभी अभी तो आए हो बहार बन के छाए हो। এইবার আমরা বৃত্তের যাবতীয় যা সূত্র ছিল পরিধির উপরে সমস্ত কিছু পড়ে ফেলেছি। এবার আমরা কোথায় যাচ্ছি? আমরা কোশ্চেন করতে চলে যাচ্ছি। বাকি যা যা সূত্র আছে আমরা কোশ্চেন করতে করতে জেনে নেব, খুব একটা অসুবিধা হবে না। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এগুলো তো আমরা আগেই জেনেছি, অসুবিধা নেই। আমরা এর আগের চ্যাপ্টারই পড়েছি ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল। যদি কেউ এই ক্লাসটি দেখার আগে অন্ততপক্ষে ওই ক্লাসটি দেখে আসতে পারো, তাহলে সূত্রগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা থাকবে, বিশেষত আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের সূত্রগুলো। তবে খুব বেশি প্রয়োজনীয়তা যে আছে সেটা নয়। চলো, তথাগত একটা তামার তার আয়তকারে বাঁকিয়েছে। তথাগত নয়, আমিনুস স্যার একটা তামার তার এনেছে, এর ভিতরে তামা আছে, এর উপরে কি আছে? রাবার। তাহলে এই যে তামার তারটা আমি এনেছি, এই তারটাকে আমাকে এখন তথাগতর মতো করে আয়তকারে বাঁকাতে হবে। আয়তকারে কি করতে হবে? आयतकारे बांकाते हो। क्या करना पड़ेगा बेटा? आयतकारे बांकाना पड़ेगा। ठीक है, हो जाएगा। हो नहीं सकता। क्यों हो नहीं सकता? चल, क्यों हो नहीं क्यों सकता? ए हो गया। মোটামুটি এরকম একটা আয়তকারে সে বাঁকালো। ঠিক আছে, এই তারটা রাবারের তার, তো তথাগত কিন্তু তামার তার এনেছে, মানে পুরোটাই তামা, তো ওটা অনেক বেশি সহজ। মোটামুটি এরকম একটা আয়তকারে বাঁকিয়েছে। ঠিক আছে, আয়তকারে বাঁকানোর পর বলছে যে তার দৈর্ঘ্য 18 এবং প্রস্থ 15। তাহলে তথাগত তারটাকে আয়তকারে বাঁকিয়েছে, আয়তকারে বাঁকানোর পর দেখছে তার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 18 সেমি এবং প্রস্থ কত? প্রস্থ 15 সেমি। তথাগত একটি তামার তারকে আয়তকারে বাঁকিয়েছে, তার দৈর্ঘ্য 18 সেমি এবং প্রস্থ 15 সেমি। আমি এই তামার তারটি বাঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। তাহলে এই সেম তামার তার, এই তামার তারটা এটা বাঁকিয়ে আমি কি তৈরি করছি? একটা বৃত্ত তৈরি করছি। এই তামার তারটা দৈর্ঘ্য কি, আমি এটাকে বাঁকিয়ে একটা বৃত্ত করছি, মোটামুটি একটা বৃত্ত ধরো আমি করছি। এইবার এই যে বৃত্তটা বানাচ্ছি তারের দৈর্ঘ্য কিন্তু সেম, দৈর্ঘ্যটা সেম। যে দৈর্ঘ্যটা দিয়ে আমি আয়তক্ষেত্র বানিয়েছিলাম, ধরো এতটা দৈর্ঘ্য দিয়ে তো আমি বানিয়েছিলাম, এই এতটা দৈর্ঘ্য দিয়ে বানিয়েছিলাম, তাহলে এই এতটা দৈর্ঘ্য দিয়েই কিন্তু আমি এটাকে একটা বৃত্ত বানাচ্ছি, এটাকে একটা বৃত্ত বানাচ্ছি। সম্ভব, বুঝতে পারছো এখানে? তো এইবার এই যে বৃত্তটা আমি বানালাম, সেই বৃত্তটা নৃত্য করতে করতে পালিয়ে গেল। কি করে হবে নৃত্য করতে করতে পালিয়ে? বৃত্তটা বানালাম, বলেছে যে আমি এই তারটি বাঁকিয়ে বৃত্ত তৈরি করলাম, হিসাব করে দেখি বৃত্তাকার তামার তারটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে হামকো क्या निकालने को बोला है रे বাবুয়া? ও এ ব্যাসার্ধ নিকালনে কো বলা হয়। তাহলে তোরা আমাকে একটা কথা বল, যে এই দৈর্ঘ্যটা যা হবে এই পরিধিটা তাই হবে, হ্যাঁ কি না? দুটোই তো সেম দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রটির পরিধি কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু 18 প্লাস 15। এত কি? সেমি। তাহলে 2 ইন্টু 18 প্লাস 15 সেমি মানে 10 আর 10 20, 8 আর 5 13। তাহলে কত হচ্ছে? 20 আর 33 দুগুণে 66 সেমি। হলো? হলো না? হলো না? খরচ করো তৈল, হয়ে যাবে। আচ্ছা, 20 23 সেমি, 66 সেমি হয়ে গেল আয়তক্ষেত্রের পরিধি। এখন ধরি বৃত্তের ব্যাসার্ধ, ইকুয়াল টু 8 সেমি। তাহলে ব্যাসার্ধ যদি 8 সেমি হয়, তাহলে অতএব বৃত্তের পরিধি কত হবে? ব্যাসার্ধ যদি 8 সেমি হয়, তাহলে বৃত্তের পরিধি কত হবে? 2 পাই r সেমি। তাহলে বৃত্তের পরিধি 2 পাই r, ব্যাসার্ধ r। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে
2 পাই আর ইকুয়াল টু 66, 2 পাই আর ইকুয়াল টু কত 66। অর্থাৎ আমাদের প্রশ্নপত্রে বা প্রশ্নানুসারেও তুমি লিখতে পারো, আমাদের প্রশ্নপত্রে বলা আছে যে এই দৈর্ঘ্যটা দিয়েই এই বৃত্তটা বানানো হয়েছে। তাহলে 2 পাই আর 66, তাহলে আর ইকুয়াল টু কত হবে 66 ইন্টু 2টা এপার আসলে 1/2 আর পাইটা 22/7 এপারে আসলে 7/22। তাহলে 11 দুগুণে 22, 6 11 66 হলো। তাহলে 2 দিয়ে দিলে 3, তাহলে কত হয়ে যাচ্ছে আর ইকুয়াল টু 321/2 সেমি। তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তথাগত যে তামার তারটি বাঁকিয়েছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে কত সেমি 21/2 সেমি। কষে দেখি 16 5 21/2 মানে 10.5 সেমি। তোমার অ্যান্সার 10.5 সেমি দেওয়া আছে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে বলো, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বোঝা গেছে না যায়নি? আই থিঙ্ক বোঝা গেছে। একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে একটি অর্ধবৃত্তাকার মাঠ, এখন মাঠের পরিসীমা কত বলেছে 108 মিটার, ব্যাস চেয়েছে। ধরি মাঠটির ব্যাসার্ধ আর, ধরি মাঠটির ব্যাসার্ধ আর মিটার। ধরি মাঠটির ব্যাসার্ধ আর মিটার। তাহলে মাঠটির ব্যাসার্ধ যদি আর মিটার হয়, তাহলে অতএব মাঠটির পরিসীমা কত হবে, এই বাকিটা কত, পুরোটা 2 পাই আর, তাহলে বাকিটা হচ্ছে পাই আর প্লাস কত হচ্ছে 2 আর, দ্যাট ইজ আর ইন্টু পাই প্লাস 2, এত কি মিটার। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুযায়ী কি দেওয়া আছে, আমার কত দেওয়া আছে পরিসীমা 108, তাহলে আর ইন্টু পাই প্লাস 2 ইকুয়াল টু কত 108, তাহলে আর ইন্টু 22/7 প্লাস 2 ইকুয়াল টু কত 108। তাহলে কত পেয়ে যাচ্ছি, আর ইন্টু 7 22 প্লাস 7 দুগুণে 14 ইকুয়াল টু 108। তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে 108 ইন্টু 7/20 30 34 36। তাহলে 6 দিয়ে দিলে 6 কে 6, 6 6 34, 6 7 42, 6 8 48, 6 দিয়ে দিলে 3 6 18, 3 7 21, আর ইকুয়াল টু কত 21 মিটার। তাহলে অতএব অর্ধবৃত্তাকার মাঠের ব্যাস, অর্ধবৃত্তাকার মাঠের ব্যাস 21 দুগুণে 42 মিটার। তাহলে মাঠটির ব্যাস কত, মাঠটির ব্যাস কত 42 মিটার। তাহলে মাঠটির ব্যাসার্ধ কত 21 মিটার, মাঠটির ব্যাস কত 42 মিটার। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে বুঝেছো কিনা একটু জানিয়ে দাও। समझ गया? होश वालों को खबर क्या। একটি চাকার পরিধি ও ব্যাসের অন্তর 75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য। একটি চাকার পরিধি ও ব্যাসের অন্তর 75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে। ধরি চাকাটির ব্যাসার্ধ একদম মানে 1 বলেই ছবি অঙ্ক আর সেমি বা আর একক, চাকাটির ব্যাসার্ধ আর একক। তাহলে পরিধি আর ব্যাসের অন্তর মানে শর্তানুসারে বা প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারবো, পরিধি মানে 2 পাই আর মাইনাস ব্যাস মানে 2 আর ইকুয়াল টু 75। তাহলে 2 আর কমন নিয়ে নিলে পাই মাইনাস 1 ইকুয়াল টু 75। তাহলে তোমার হয়ে যাচ্ছে 2 আর পাই মাইনাস 1 মানে 22/7 মাইনাস 1, তাহলে 22 মাইনাস 7 মানে হয়ে যাচ্ছে 15/7 ইকুয়াল টু 75। তাহলে আর ইকুয়াল টু 75 ইন্টু 7/15 ইন্টু 1/2, তাহলে 5 15 75, আর ইকুয়াল টু 5 7 35/2। অথবা আর ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 35/2, আর ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 35/2।
তাহলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে অতএব ব্যাসার্ধ কত? 35/2 এত কি সেমি। ব্যাসার্ধ 35/2 सेमी। ठीक है, चलिए जी नेक्स्ट। हम रहे या ना रहे कल, कल याद आएंगे वो पल। 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্রাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, তখন জাকির আরো 1 পাক পিছনে থাকে। তাহলে প্রতিযোগিতাটা কত মিটারের ছিল? 4 পাকের ছিল। অর্থাৎ 4 পাক মানে যত মিটার তত মিটার, 4 পাক মানে যত মিটার তত মিটার। তাহলে 1 পাক কত পেয়ে গেলে 4 পাক কত পেয়ে যাব? স্যার 1 পাক মানে ওই বৃত্তাকার মাঠের পরিধি। তাহলে বৃত্তাকার মাঠের ব্যাস 28, তাহলে ব্যাসার্ধ কত? চল जीना यहाँ मरना यहाँ इसके सिवा अब जाना कहाँ। 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্রাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। তাহলে ব্যাস কত? 28, তাহলে ব্যাসার্ধ কত? 14 মিটার। তাহলে অতএব বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ, বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ কত মিটার? 14 মিটার। তাহলে বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ 14 মিটার। তাহলে অতএব বৃত্তাকার মাঠটির পরিধি ইকুয়াল টু কত হবে? 2 পাই আর, তাহলে কত হয়ে যাচ্ছে? 2 গুণ 22/7 গুণ 14 মিটার। 7 দুগুণে 14, 22 দুগুণে 44, দুগুণে 88 মিটার। তাহলে বৃত্তাকার মাঠের পরিধি কত? 88 মিটার। এবার কি করব? পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটারের ছিল? পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে? তাহলে পরিধি 88 মিটার। তাহলে অতএব প্রতিযোগিতাটি ছিল 1 পাক ঘুরলে 88 মিটার, তাহলে 4 পাক 4 × 88 এত মিটার। স্যার কত হচ্ছে? 4 8 32 2 হাতে থাকে 3, 4 8 32 2 হাতে থাকে 3, 4 8 32 3 35, 352 মিটার। তাহলে প্রতিযোগিতাটি কত মিটারের ছিল? 352 মিটারের ছিল, 352 মিটারের ছিল। এইবার পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করে? অতএব পূজা 1 পাকে তো জাকিরকে 88 মিটার পরাজিত করে। চলো নেক্সট। আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেমি। আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি কত সেমি? 440 সেমি। ওকে, আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেমি। এই পাতকুয়োর 4 ধারে সমান চওড়া একটি পাথরের বেদ আছে। তাহলে এই 4 ধারে যে সমান চওড়া কি আছে? পাথরের বেদ। এই যে, ঠিক হ্যাঁ না? সমান চওড়া পাথরের বেদ আছে। যদি বেদ সমেত পাতকুয়োর পরিধি 616 সেমি হয়, বেদ সমেত পাতকুয়োর পরিধি 616 সেমি হয়, তবে পাথরের পাড় কতটা চওড়া আমাকে হিসাব করে লিখতে বলেছে। মানে এই পাড়টা কতটা চওড়া সেটা হিসাব করে লিখতে হবে। আচ্ছা, পরিধি 440 সেমি। তাহলে ধরি কুয়োর ব্যাসার্ধ ইকুয়াল টু R1। তাহলে অতএব 2 পাই R1 ইকুয়াল টু কত? 440। তাহলে R1 কত?
440 ইন্টু 1/2 ইন্টু 22/7 হয়ে গেল 7/22, 22 দুগুণে 44, 10। তাহলে R1 ইকুয়াল টু কত? 70। এত কি সেমি। এবার কুয়োর ব্যাসার্ধ R1, সেখান থেকে 2πr1 ইকুয়াল টু 440, R1 70। এবার পাত সমেত কুয়োর ব্যাসার্ধ ইকুয়াল টু কত? পাত সমেত কুয়োর ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি R2, তাহলে শর্তানুসারে 2πr2 ইকুয়াল টু কত? 616। 2πr2 616, তাহলে R2 কত? 616 ইন্টু 1/2 ইন্টু 7/22, 11 দুগুণে 22, 11 5 11 55, 6 11 66, 28। তাহলে R2 কত হয়ে যাচ্ছে? 14, 7 14, 7 4 7 28, 8 হাতে থাকে 2, 7 7 2 9, 98 সেমি। তাহলে পাথরের পার কত চওড়া? অতএব পারটি তাহলে তোমার হয়ে যাচ্ছে এইখান থেকে এইটুকু হচ্ছে 70 সেমি, আর এখান থেকে এই পুরোটা হয়ে যাচ্ছে 98 সেমি। তাহলে পারটি 98 মাইনাস 70 ইকুয়াল টু 28 সেমি চওড়া। পারটি কত সেমি চওড়া? 28 সেমি চওড়া। বোঝা গেল কি গেল না একবার জানিয়ে দাও। কষে দেখি 16 9 দাগের প্রবলেম। একদম 28 সেমি চওড়া, পার্টটি 28 সেমি চওড়া। তার আগেরটা 352 আর 88, একদম ঠিক। রহিমের একটি বৃত্তাকার মাঠ পুরোটা একবার দৌড়তে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। চল, বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়তে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে 40 সেকেন্ড কম সময় লাগে। তাহলে বৃত্তাকার মাঠের, রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়তে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে কত সময় কম লাগে? 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ধরি মাঠটির ব্যাসার্ধ আর। আর একক। ধরি মাঠটির ব্যাসার্ধ আর একক। একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়তে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। অতএব মাঠটির পরিধি কত? 2πr একক, এবং মাঠটির ব্যাস কত? 2r একক। তাহলে মাঠটির পরিধি 2πr এবং মাঠটির ব্যাস 2r। তাহলে এবার আমরা কি করব? গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে রহিম 90 মিনিটে, এই 90 মিটার যায় 1 মিনিট, মানে 60 সেকেন্ডে। রহিম 60 সেকেন্ডে অতিক্রম করে 90 মিটার। তাহলে 60 সেকেন্ডে যদি 90 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে রহিম কতটা যায়? 90/60 মিটার। আর 45 সেকেন্ডে সে কতটা যায়? 90/60 ইন্টু 45, 3 2।
3:45 কত হচ্ছে? 3 5 15 5 হাতে থাকে 1, 3 4 12 রাখে 13, 135/2 মিটার। এইবার এই যে 135/2 মিটার, এটা 45 সেকেন্ডে যায়, সরি 40 সেকেন্ড, 40 সেকেন্ড, সরি 40, তাহলে তো কাটছে 20, তাহলে 3 20 কত? 60 মিটার। তাহলে 40 সেকেন্ডে রহিম অ্যাকচুয়ালি যায় কত মিটার? 60 মিটার। রহিম 40 সেকেন্ডে 60 মিটার যায়। এবার তাহলে রহিমের যে পরিধি বরাবর যাচ্ছে 2πr আর ব্যাস বরাবর যাচ্ছে 2r, তাহলে 2πr থেকে যদি 2r বাদ দিই তাহলে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 60 মিটার। মানে রহিমের তো 40 সেকেন্ড বেশি লাগছে পরিধি বরাবর যেতে, তাহলে অ্যাকচুয়ালি 2πr মাইনাস 2r ইকুয়াল টু 60। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে 2πr মাইনাস 2r, অর্থাৎ পরিধি বরাবর যেতে ব্যাস বরাবর যাওয়ার থেকে 40 সেকেন্ড বেশি লাগে। তাহলে 40 সেকেন্ডে সে কতটা যায়? 60 মিটার। তাহলে অ্যাকচুয়ালি এদের দুজনের বিয়োগফলটা অর্থাৎ 2πr মাইনাস 2rটা 60। তাহলে এখান থেকে 2r কমন নিলে পাই মাইনাস 1 ইকুয়াল টু 60। তাহলে 22/7 মাইনাস 1, 22/7, তাহলে মানে কত হচ্ছে? 22 মাইনাস 7 মানে 15/7 ইকুয়াল টু 60। তাহলে আর ইকুয়াল টু 60 ইন্টু 7/15 ইন্টু 1/2, 4 15 60, 2 কত হয়ে যাচ্ছে? আর ইকুয়াল টু 14 কি মিটার। তাহলে আর ইকুয়াল টু কত মিটার? 14 মিটার। তাহলে মাঠটির ব্যাস কত মিটার? অতএব মাঠটির ব্যাস ইকুয়াল টু 14 গুণ 2 মিটার ইকুয়াল টু 28 মিটার। মাঠটির ব্যাস কত মিটার? মাঠটির ব্যাস 28 মিটার। মাঠটির ব্যাস কত মিটার? মাঠটির ব্যাস 28 মিটার। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝা গেল কি গেল না? জানিয়ে দাও একবার। চলো নেক্সট। দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি, বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য লিখি। পরিধির অনুপাত, তার মানে আমি ধরে নিচ্ছি প্রথম বৃত্তটার ব্যাসার্ধ r1 আর দ্বিতীয় বৃত্তটার ব্যাসার্ধ r2, তাহলে 2πr1/2πr2 2/3, 2π কাটছে, r1/r2 ইকুয়াল টু 2/3, দ্যাট ইজ 3r1 ইকুয়াল টু 2r2। তাহলে 3r1 মাইনাস 2r2 ইকুয়াল টু কত হচ্ছে? 0। ক নাম্বার? 1, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর মানে r1 মাইনাস r2 ইকুয়াল টু 2 সেমি। 2, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কত? 2 সেমি, তাহলে r1 মাইনাস r2 কত হচ্ছে? 2। ক নম্বর দিলাম? 2 নম্বর। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। সমাধান করলে r1 r2 পেয়ে যাবে অপনয়ন পদ্ধতিতে, ব্যাস পেয়ে যাবে। কি আছে ভাই? এই দেখ, এটাকে 2 দিয়ে গুণ কর, এটাকে 1 দিয়ে গুণ কর, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3r1 মাইনাস 2r2 ইকুয়াল টু 0, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 2r1 মাইনাস 2r2 ইকুয়াল টু কত হচ্ছে? 4। তাহলে এবার বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ বিয়োগ মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস, ঘেচুক 3r1 থেকে 2r1 বাদ দিচ্ছি, তাহলে r1 ইকুয়াল টু 0 माइनस 4, दैट इज -4। ए क्या बोलती तू, ए क्या मैं बोलूं, सुन सुना आखी के खंडला। r1 কি করে -4 হয়? हमको तो समझ नहीं आया। ও এখানে r2 মাইনাস r1 হবে, বড়টা তো r2, বড়টা r2 না? হ্যাঁ, তাহলে এখানে অ্যাকচুয়ালি আমার -4 আগে থেকে ছিল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। তাহলে r1 যদি 4 হয় তাহলে r2 কত? অতএব r2 কত? 4 + 2 6, তাহলে অতএব বড় বৃত্তের ছোট বৃত্তের ব্যাস, ছোট বৃত্তের ব্যাস 8 ও 8 সেমি, আর বড় বৃত্তের ব্যাস কত সেমি? 14 গুণে 12, 8 সেমি ও 12 সেমি। তাহলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য কত হলো? 8 ও 12, 8 ও 12। ক্লিয়ার? 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে
চারটি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি পাতের পরিধি চেয়েছে, প্রতিটি পাতের কি চেয়েছে? পরিধি। তাহলে একটা বর্গাকার পাত থেকে, একটা বর্গাকার পাত থেকে কি কেটে নেওয়া হলো? চারটি সর্ববৃহৎ বৃত্ত। চলো কি করতে বলেছিলাম? নৃত্য করতে বলেছিলাম। তাহলে নৃত্য করতে করতে এখন বৃত্ত কাটতে হবে, সমান মাপের হতে হবে রে। এটা কপি পেস্ট কি করে করে? हमको सिर्फ तुमसे प्यार है, हमको सिर्फ तुमसे प्यार है, कह रही है। সমান মাপের, আমি এখানে একটুখানি মাপটা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, কপি পেস্টটা করতে পারলে ঠিক হতো। दिल की बेखुदी बस तुम्हारा इंतजार है। মোটামুটি এরকম একটা থাকবে, আর টাচ করে থাকবে জাস্ট। এটা ভালো হয়েছে, এটা হয়নি। इसको क्या करना पड़ेगा बेटा? লা 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 লা। হচ্ছে না এটা, এটা জাস্ট এরকম টাচ করেই থাকবে। হ্যাঁ, তো এইরকম হলে তাহলে চারটে বৃত্ত সমান ব্যাসার্ধ হবে, তাই না? চারটে বৃত্তেরই ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ এরো আর, এরো আর, এরো আর এবং এরো আর, এরকম ভাবে চারটে বৃত্তের সমান ব্যাসার্ধ হবে, একসাথে টাচ করে থাকবে। পুরোপুরি এগুলোকে যদি সরিয়ে দিই আমরা, হাতে আঁকি দেখি, হাত কা কামাল হ্যাঁ, क्या कमाल है। চল চারটে বৃত্ত হাতে এঁকে দেখিয়ে দিই কামাল করে। ধুস, হচ্ছে না রে বাবু। যাই হোক, চারটে বৃত্ত সমান মাপের হবে। এবার আরো খারাপ হলো, আর যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে তুই একটা জিনিস বল যে বৃত্তের ব্যাসটা কত হবে? ব্যাসটা কত হবে? অর্ধেক। আর এখান থেকে এটা কত হবে? অর্ধেক। তাহলে বাহুর অর্ধেক হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে 196 বর্গ সেমি ক্ষেত্রফল। তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহু কত? বাহু, বাহু স্কোয়ার ইকুয়াল টু 196। তাহলে বাহু কত? রুট ওভার 196। রুট ওভার 196 মানে 12 12 144, 13 13 169, তাহলে 14। 14 কি? 14 সেমি। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত সেমি পেয়ে যাচ্ছি? 14 সেমি। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 14 সেমি হয়, তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো? অতএব বৃত্তের বা বৃত্তগুলির ব্যাস কত? 14/2 7 সেমি। তাহলে অতএব ব্যাসার্ধ কত? 7/2 সেমি। 7/2 সেমি। তাহলে পরিধি, অতএব পরিধি কত? 2πr। তাহলে কত পেয়ে যাচ্ছি? 2 × 22/7, 7/2, 7 7 কাটছে, 2 2 কাটছে, 22 সেমি। কত পেয়ে যাচ্ছি? 22 সেমি। তাহলে এটা কি পেলাম? পরিধি পেলাম। চলো, একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত নাসিফার যে সময় লাগে, ব্যাস বরাবর অতিক্রম করতে 45 সেকেন্ড কম লাগে। সেম প্রবলেম, একদম সেম প্রবলেম। সেম অ্যাজ কত? এ দেখো রহিম, এখানে ছিল রহিম আর ওখানে আছে নাসিফা। সেম অ্যাজ 13, সেম অ্যাজ 13। আর কিছু আছে? শেষ। তাহলে মোটামুটি আমাদের এই অঙ্কগুলোই আমরা একটু ভালো করে দেখে যাব। আশা করছি কমন পেয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু ভালো করে এই প্রবলেমগুলো দেখে যাব। আর এই প্রবলেমগুলো যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তোমার 2 নম্বরের প্রবলেম, এমসিকিউ সবই তো করতে পারবে। পারবে না? বলো, কমেন্টে লিখে একটু জানা। খিরে, পারবি না? পারবি না তোরা? পারতেই হবে ভাই, পারতেই হবে। এই আধার পার করে আগামী নতুন ভোরে জিতবো। তুমি মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুঞ্জয়, জিতবো। চলো, প্রত্যেকটা ক্লাস নোট কিন্তু তোমাদের এসওই বাংলা অ্যাপে, ছোট্ট ছোট্ট ভাই বোন তোমরা এসওই বাংলা অ্যাপ ভিজিট করবে। এসওই বাংলা অ্যাপ ভিজিট করে ফ্রি কন্টেন্ট সেকশনে যাবে, সিএন এসওই 9 10-এ যাবে, সেখানে সমস্ত ক্লাস নোট তোমরা পাবে। ঠিক হ্যাঁ,
কোনো সমস্যা আছে? না, না থাকারই কথা। ঠিক আছে, চলো। প্লে স্টোরে এসওই বাংলা অ্যাপ আর এসওই 9-10 সাবস্ক্রাইব করবি, বাকি সবাইকে বলবি সাবস্ক্রাইব করতে। এসওই 11-12, এসওই বাংলা, এসওই জেই, এগুলো আমাদের চ্যানেল, এগুলোও পারলে সাবস্ক্রাইব করবি, পরবর্তীতে কাজে লাগবে। ফেসবুক ইনস্টাগ্রাম করবি না, এই যে প্লে স্টোর এরকম হয় এর লোগো, এখানে যাবি। টেলিগ্রাম না, টেলিগ্রাম জেন্ডার এগুলো দরকার নেই, ঠিক আছে। আর বাকি কোনো সমস্যা হলে, কোনো চ্যাপ্টার যদি রিকোয়েস্ট থাকে, এই নাম্বারে ফোন করে বলবি স্যার এটা আনুন ওটা আনুন, ঠিক আছে। চলো যাই তাহলে, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই, ঠিক আছে। আমার ছোট্ট ছোট্ট ভাই বোন, তোমরা প্রত্যেকে ক্লাস দেখো, প্রত্যেকে ক্লাস শেয়ার করো এবং প্রত্যেকে আগুন জ্বালাও কমেন্টে, ঠিক আছে। আসলাম তবে, দেখা হচ্ছে নতুন ক্লাসে। কেমন লাগলো জানাতে ভুলো না, ঠিক আছে। থ্যাংক ইউ। বাংলা পড়বে, শিখবে এবং ঘরে ঘরে জিতবে। জয় হিন্দ।